আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে নতুন কৃষি ফসল নিয়ে আমরা কথা বলব। ফসলটি হচ্ছে কফি। গত কয়েক বছর ধরে পার্বত্য জেলাগুলোতে দুটি জাত নিয়ে ব্যাপক চাষাবাদ হচ্ছে। একটি হচ্ছে রোবেস্টা আর একটি হচ্ছে অ্যারাবিকা। নভেম্বর মাস জুড়ে এই অ্যারাবিকা এবং রোবেস্টার হারভেস্ট শুরু হয় এবং ডিসেম্বরে শেষ হয়। কফি চাষ বিষয়ক আমাদের প্রথম পর্ব ধারণ করেছি আমরা খাগড়াছড়ি রামগড় অঞ্চল থেকে। দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন কফি চাষ নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের পার্বত্য জেলার খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি সহ সিলেট, মৌলভীবাজার, সেই সঙ্গে টাঙ্গাইল, রংপুর, নরসিংদী, নীলফামারী ইত্যাদি বেশ কয়েকটি জেলায় কফি চাষাবাদ হচ্ছে। তবে পার্বত্য জেলাগুলোতে, বিশেষ করে বান্দরবানের রুমা, থানসি ইত্যাদি অঞ্চলে অনেক আগে থেকেই কফি চাষ হতো, কিন্তু তার পরিমাণ ছিল সীমিত। সেই সময় বান্দরবানের রুমা ও থানসির ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ে কফি চাষ করে সনাতনী কায়দায় রোদে শুকিয়ে নিজেরা পারিবারিকভাবে পানীয় হিসেবে ব্যবহার করতেন। বলতে গেলে বাংলাদেশে ৯০ দশক থেকে পাহাড়ি অঞ্চলে কফি চাষে ব্যাপকতা আসে। সেই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং পার্বত্য জেলাগুলোর নার্সারিতে কফি চারা উৎপাদন শুরু করে। শুরুর দিকে পার্বত্য জেলাগুলোতে কফি চাষ তেমন সম্প্রসারণ না ঘটলেও গত এক যুগে এর বিস্তার ঘটেছে বহুগুণে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক পরিসংখ্যানে দেখা যায় ২০১৯-২০ অর্থ বছরে পার্বত্য জেলাগুলোতে ১২০ হেক্টর জমিতে কফির আবাদ হয়। ২০২১ ও ২২ সালে এর পরিমাণ ছিল ১৪৫ হেক্টর, ২০২২-২৩ এর পরিমাণ ছিল ১৬০ একর এবং গেল বছর এর পরিমাণ ছিল প্রায় ২০০ হেক্টর, যেখান থেকে প্রতি বছর প্রায় ৬০ মেট্রিক টন কফি উৎপাদিত হয়, যা দেশের অভ্যন্তরীণ কফি চাহিদার মাত্র ৫%। কৃষি বিজ্ঞানীদের মতে বাংলাদেশের মাটি ও আবহাওয়া কফি চাষে যথেষ্ট উপযোগী। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরে বাংলাদেশে ব্যাপকভাবে বাণিজ্যিক কফি চাষ সম্প্রসারণে সরকারিভাবে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্বত্য জেলাগুলোতে কফি চাষ সম্প্রসারণ এবং গবেষণা নিয়ে দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা উপপরিচালক কৃষিবিদ নাসির উদ্দিন চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, ২০২০ সালে প্রকল্প শুরু হয়েছে সরকারিভাবে। এই যাবৎ খাগড়াছড়ি জেলায় এই প্রকল্পের অগ্রগতি কেমন? আপনাদের পক্ষে কীভাবে সম্প্রসারণ করছেন? যে এটা ওই বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যে পার্বত্য অঞ্চল সহ দেশের অন্যান্য ওই উঁচু জমিগুলোতে কফি এবং কাজু বাদাম গবেষণা সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প নামে একটি কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যেই খাগড়াছড়ি জেলাতে প্রায় ২৭৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন আকারের এই প্রদর্শনী স্থাপন করি, যার মাধ্যমে প্রায় ১৮৮ হেক্টর জমিতে আমাদের কফি আবাদ সম্প্রসারণ হয়েছে। কৃষি গবেষণা উদ্ভাবিত দুটি জাত নিয়ে আপনারা গবেষণা করছেন, ডেমো করেছেন, তার মধ্যে রোবেস্টা এবং অ্যারাবিকা বা বাড়ি কফি ১, বাড়ি কফি ২ নামে। কেমন আগ্রহ মানুষের মধ্যে? কতগুলো প্রদর্শনী করেছেন এগুলো নিয়ে? আমরা শুরু থেকে যেগুলো করছিলাম বাগান ২০ সালে বা ২১ সালের দিকে, ২০-২১ অর্থ বছরে ওই বাগানগুলো অলরেডি ফল আসছে। আমরা ২-৩ মাস, ১ থেকে ১.৫ মাস পরে ফলগুলা পরিপক্ক হবে, হারভেস্ট হবে। মাঠ পর্যায়ে এই সমস্ত প্রদর্শনীগুলোর মধ্যে আপনাদের ভূমিকাটা কি? ভূমিকা ছিল আমাদের এতটুকু, আমরা গবেষণার মাধ্যমে উন্নত জাতগুলো পেয়েছি। জাত আসার পরে এই চারাগুলো উৎপাদন করা হয়েছে গবেষণা প্রতিষ্ঠানের যে প্রকল্পের জায়গাগুলোতে। ওখান থেকেই এই প্রকল্প অফিস থেকেই প্লাস গবেষণা থেকেই আমাদের এই উপজেলা এবং জেলাতে বরাদ্দ, বাগানের বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। এই বরাদ্দগুলি আমরা পরবর্তীতে আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োজিত আছেন ব্লক পর্যায়ে, ওনাদের মাধ্যমে আমরা প্রকৃত কৃষক শনাক্ত করি যে কারা এই বাগান করার যোগ্যতা আছে, কারা এটা করতে পারবে এবং পরবর্তীতে রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমরা মাঠ পর্যায়ে থেকে শুনতে পাচ্ছি যে কৃষকরা কফি উৎপাদন করছে, তারা কাজু বাদাম উৎপাদন করছে, কিন্তু বাজার ব্যবস্থার ক্ষেত্রে একটা অপব্যবস্থা আছে। এই ক্ষেত্রে উন্নয়ন করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আপনারা কি চিন্তা করছেন? জি, যেহেতু নতুন একটা ফসল যদি আগে ছিল, নতুনভাবে এটা সম্প্রসারণ হচ্ছে, তাহলে এখন এটার সাথে আস্তে আস্তে বাজারজাত এবং এটা প্রক্রিয়াজাতকরণ এই শিল্পগুলো আস্তে আস্তে গড়ে উঠতেছে। আমরা ইতিমধ্যে প্রকল্প থেকে কৃষকরা যেন সুন্দরভাবে কফিগুলা হারভেস্ট করার পরে যেন পাল্পিং করতে পারে, রোস্টিং করতে পারে, গ্রাইন্ডিং করতে পারে, প্রকল্প থেকেই গ্রুপ ভিত্তিক কিছু কিছু কৃষক অলরেডি আমরা বিভিন্ন যন্ত্রপাতি রোস্টার মেশিন দেওয়া হচ্ছে এবং বেসরকারিভাবেও
কিছু উদ্যোক্তা গড়ে উঠতেছে। আমাদের চেষ্টা থাকবে সামনের দিকে যারা ওই বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছেন ওই সকল কৃষককে ওই বেসরকারি উদ্যোক্তা যাদের সাথে লিঙ্ক করে দেওয়া, যেন ওনাদের কফি বিনগুলো সহজে বিক্রি করতে পারে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। এই যাবৎ এই প্রকল্পের অধীনে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত কতজন কৃষক আপনারা কফি এবং কাজু বাদামে প্রশিক্ষণ দিয়েছেন? খাগড়াছড়ি জেলাতে এই প্রশিক্ষণের আওতায় প্রদর্শনী পেয়েছে 2750, কিন্তু প্রশিক্ষণে আরো 2 গুণ 3 গুণ লোককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। জনাব চৌধুরী, এখানে বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা আদিবাসী কৃষক। এই বিশাল জনগোষ্ঠীর কাছে আপনাদের প্রশিক্ষণ ব্যবস্থা আছে এবং প্রকল্প নিয়ে কাজ করছেন না কেন? সম্প্রসারণ যেহেতু নতুনভাবে শুরু হলো, ফসলটা এখন যেহেতু ফল আসতেছে, কৃষক যখন এগুলো বিক্রি করবে, দাম পাবে, তখন অন্য কৃষকগুলো কিন্তু আস্তে আস্তে উদ্বুদ্ধ হবে। এটা আমরা চাবো সরকারের কাছে আমাদের থাকবে ভবিষ্যতে যে প্রকল্পটা আরো যদি সম্প্রসারণ হয়, যেহেতু এখানে অনেক পাহাড়ি জমি, পতিত জমি আছে, প্লাস পাশাপাশি আমাদের বিদ্যমান যে বিভিন্ন ফলজ বাগান আছে, সাথী ফসল হিসেবে চাষ করার সুযোগ আছে। কাজে এইভাবে এরিয়া ভবিষ্যতে আরো বেড়ে যাবে। মার্কেটিং নিয়ে, কফি নিয়ে ভ্যালু চেইনে আপনি কি কাজগুলো করছেন? ফসল সংগ্রহের যে পরবর্তী ধাপগুলা, এটা কফি এবং কাজু বাদাম দুই ক্ষেত্রে অনেকেই অদক্ষ, কিভাবে এগুলো মেশিনগুলো পরিচালনা, এগুলা গবেষণা থেকে কাজ করতেছে ওনারা। আমাদের এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এখানে শাখা আছে, এখানে এই প্রকল্পের হেড অফিস, এখানে ওনারা কাজ করতেছে। আমরা কৃষকদেরকে ভবিষ্যতে এগুলো আর ভালোভাবে দেখিয়ে দিব কিভাবে ওনারা এখান থেকে প্রসেসিং করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি খাগড়াছড়ি জেলায় অনেকেই ব্যক্তিগতভাবে, অনেকেই প্রাতিষ্ঠানিকভাবে বড় বড় বাগান করেছে। তাদের সাথে আপনার এই সমস্ত কাজের সমন্বয় কেমন? তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, যেহেতু আমাদের রুট লেভেলে আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা আছে। ওনারা প্রতিনিয়ত আমরা বাগানগুলো ভিজিট করে ওনাদেরকে এইসব বাগানের পরিচর্যার বিষয়, বিশেষ করে রোগ ব্যাধি হতে পারে, পোকামাকড় হতে পারে, বা কখন কি করা লাগবে, এইসব বিষয়ে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। যে প্রদর্শনীগুলো আপনারা দিয়েছেন পুরো খাগড়াছড়ি জেলায়, আপনারা এই প্রদর্শনীগুলো মনিটরিং কি করেন, কিভাবে করেন? মনিটরিং ব্যবস্থা আমরা তো জেলা পর্যায়ে আমরা আছি এবং উপজেলা পর্যায়ে আমাদের ক্যাডার অফিসার আছে, প্লাস ব্লক পর্যায়ে আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা নিয়োজিত আছেন। প্রতিটা ব্লকে সকল বাগান আমাদের আওতায় আছে, আমাদের পর্যবেক্ষণের অধীনে আছে এগুলা। বাংলাদেশের কফি চাষের এই সম্ভাবনাকে বেগবান করার লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক কৃষি প্রতিষ্ঠান কফি উৎপাদনে সম্পৃক্ত হয়েছে। লালতীর সিড এর মধ্যে একটি। মূলত লালতীর সিড একটি বাণিজ্যিক সবজি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। লালতীর সিড সবজি বীজ উৎপাদনের পাশাপাশি কফি উৎপাদনের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে কলাবাড়িতে 104 একরে সমন্বিত ফল বাগানে কফির আবাদ করেছে। 2021 সালে গড়ে ওঠা এই বাগানে বর্তমানে 32 একর জুড়ে রয়েছে কফির আবাদ, যেখানে 25 একরে রোপণ করা হয়েছে রোবাস্টা জাতের কফি এবং 7 একরে রোপণ করা হয়েছে অ্যারাবিকা জাতের কফি। কফি বাগানের বয়স মাত্র 3 বছর। এবারই প্রতিটি গাছে কফি ধরেছে। প্রথম বছর হিসাবে ফলন অত্যন্ত চমৎকার। সাথে আপনাদের পাহাড়ের উপর উঠছে, বেশ পাহাড় টিলার মতো মনে হয়, তাই না? এই জায়গাটা আমরা 3 বছর আগে শুরু করেছি এটা, লালতীর সিড লিমিটেডের আমাদের এটা রামগড় কফি প্রজেক্ট। কতটুকু জায়গার মধ্যে বাগান তৈরি করেছেন? আমাদের এখানে টোটাল হচ্ছে 32 একর। তো বিশাল বাগান তো আর একদিনে ঘোরা সম্ভব নয়। একটু বোঝাবেন তো আপনি অ্যাপের মধ্যে আপনি কোন জায়গায় কি করেছেন একটু এখানে, কারণ এই যে বিভিন্ন রঙও দেখতে পাচ্ছি, একটু বুঝে কোথায় কি করেছেন? আমরা বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কফি যে প্রজেক্টটা, সেটা হচ্ছে কলাবাড়ি এলাকা নামক একটা জায়গায়, যে আমরা এটা রামগড় খাগড়াছড়ি যে মেইন সড়ক, এটা এখান থেকে যে আমরা যে জায়গায় আছি লেবার শেড, টোটাল মোট আমাদের 32 একর এখানে কফি বাগান। হ্যাঁ, 9000 হচ্ছে আমাদের হচ্ছে রোবাস্টা, এর মধ্যে 9000 রোবাস্টা, হ্যাঁ, আর হচ্ছে 4000 হচ্ছে আমাদের হচ্ছে অ্যারাবিকা জাত। প্রস্তাবিত জায়গায় আমরা আসলে বেসিক্যালি আগামী বছর আমরা সেখানে অ্যারাবিকা এবং রোবাস্টা জাতের কফি লাগাবো। তার মানে একসময় এসে পুরো বাগানটা হয়ে যাবে কফি বাগান। হ্যাঁ, তো দেখি বাগানের অবস্থা কেমন চলে। ফলন কোনটা ভালো পাচ্ছেন আপনারা এখানে পাহাড়ের মধ্যে? পাহাড়ের মধ্যে আসলে বেসিক্যালি ফলনটা হচ্ছে রোবাস্টা জাতের ফলনটা বেশি, এবং এখানকার আসলে মানে যে ভৌগোলিক যে অবস্থা, আমাদের যে মাটি আবহাওয়া, সেটা আসলে রোবাস্টাই হচ্ছে বেস্ট এখানে। আচ্ছা, এই দুইটা গাছ, এটি কি রোবাস্টা? হ্যাঁ, এটা রোবাস্টা। এটাও রোবাস্টা। আচ্ছা, রোবাস্টা চেনার উপায়টা? রোবাস্টা চেনার উপায় হচ্ছে, রোবাস্টা যে পাতা আপনি দেখেন, এর পাতা কিন্তু অনেক বড়। হ্যাঁ, পাতা অনেক বড়। অ্যারাবিকা হচ্ছে ছোট। 3 বছরের গাছে তো আপনি বেশ এবছর প্রথম ফল না? হ্যাঁ, এবছরের প্রথম ফল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি পুরো গিটে ফল, এটা কি ক্যারেক্টার রোবাস্টার? হ্যাঁ, রোবাস্টার ক্যারেক্টার এটা। রোবাস্টার ক্যারেক্টার এরকম, আপনার ডিসটেন্সে দেখবেন 3 আঙ্গুল, খেয়াল করবেন 3 আঙ্গুল এই ডিসটেন্স গুলো। হ্যাঁ, এটা অ্যারাবিকের ক্ষেত্রে ডিসটেন্সটা কমে যাবে। এবারে প্রথম আমাদের ফলন, তো আগামী বছর থেকে আশা করি আমরা সেটা ধরেন অনেক গিটে। এই গাছটা কিরকম ফল, কয় কেজি ফল পাবো আমরা আশা করি? এই গাছ থেকে 250 গ্রাম আমরা মানে বিন আমরা উৎপাদন করতে পারবো। তো আপনাদের রোবাস্টা দেখলাম, চলুন একটু অ্যারাবিকা দিকে। চলেন সামনে দিকে যাই।
এটা হচ্ছে আমাদের অ্যারাবিকা জাতের গাছ, কফি গাছ। এটা কত ছোট দেখেন, আর এটার ফল দেখবেন যে আমরা একটু আগে এর আপনাকে ফল তো যেটা- অনেক বড় হবে। না, ফল বড়, কিন্তু আপনার দেখবেন যে এটার যে ডিসটেন্সটা, যে ফলের যে এটা ডিসটেন্স, গিট নাই, এটা গিট নাই, গিট থাকলেও গিট কম, আচ্ছা এবং এটা ফলনটাও মোটামুটি এখন বেশি। আচ্ছা, রোবাস্টা দেখলাম যে পাকার কোনো ফল নেই, এখানে বেশ ফল পেকে গেছে। না না, অ্যারাবিকা বা রোবাস্টার ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে এটা তাড়াতাড়ি পাকে। আচ্ছা, মানে অ্যারাবিকা তাড়াতাড়ি পাকে, এটা হুম। নভেম্বর মাসে পাকতে শুরু করে। এখন কি ফল উঠানো যাবে? না, এখন ফল উঠানো যাবে। কোনগুলো উঠাবেন? এইটা পাকা ফলগুলো আমরা উঠাবো। হুম। বিশেষ করে দেখেন যে এখানে অনেকগুলো পাকা ফল আছে, সেই পাকা ফল একটা একটা করে আমরা সেটা উঠাইতে হবে আমাদের পাকাগুলো। তাহলে হারভেস্ট করে আপনারা কিভাবে প্রসেস করবেন? যেই দিনে আমরা আসলে ফলগুলো পিক করব, উঠাবো, সেই দিন কিন্তু আমাদেরকে পাল্পিং করে ফেলতে হবে। আচ্ছা, পাল্পিং মিনস হচ্ছে যে আপনি এখানে, আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে উপরের যে অংশটা, এই যে এই যে পিচ্ছিল যে অংশটা, সেটা পাল্পিং করে এই পার্চমেন্টটাকে বের করতে হবে আমাদের। এটি ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালি আমাদের মেশিনও আছে, মেশিনে দিয়ে এটা আপনি পাল্পিং করে এই পার্চমেন্টটা বের করতে হবে। তারপরে পরে পাল্পিং করার পরে এই যে এটাকে বলে পার্চমেন্ট, এই পার্চমেন্টটাকে শুকাইতে হবে। আচ্ছা, শুকানোর পরে হুলার মেশিনে দিয়ে মেনলি এই যে উপরের যে একটা আবরণ আছে, শক্ত একটা আবরণ, সেটা দিয়ে হুলারে দিয়ে সেটা আপনার ওই ছুটাইয়া আপনার এইখানটা গ্রিন বিন বের হবে, এবং আচ্ছা। পরবর্তী সময় গ্রিন বিনটাকে আমরা রোস্ট করে সেটা আমরা বাজারজাত করতে পারবো। এবং এখানে আমাদের হিলে এই পার্চমেন্টও বিক্রি হয় আমাদের। তিন বছর হয়ে গেল এই বাগানের ফল। এখন ফলাফল কেমন পাচ্ছেন আপনারা, এবং এই ফলাফলটাকে সম্বল করে লার্নিং নিয়ে আপনারা আগামীতে কি ধরনের পরিকল্পনা করছেন আপনাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে? আগামী বছর আমরা আবার 25 একর আমরা মানে আমাদের আছে যে কফির আওতায় নিয়ে কফি, হ্যাঁ, কফি আমাদের এই আওতায় নিয়ে আসার। কিন্তু আপনারা তো এখন প্রসেসিং শুরু করেননি। প্রসেসিং আসলে আমরা এই বছর থেকে শুরু করার আমাদের প্ল্যান আছে। আমাদের কিছু পাল্পিং মেশিন, ডিহুলার, তারপরে হচ্ছে আমরা রুস্টার আমরা সংগ্রহ করব। সেই সংগ্রহ করার পরে আমরা আসলে প্রসেসিংটা শুরু করব। আপনি কত আশাবাদী বাংলাদেশের এই কফি উন্নয়ন নিয়ে? বাংলাদেশের যে ভৌগোলিক যে আবহাওয়া, সেইখানে কফি চাষের আসলে বিশাল একটা সম্ভাবনা। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন যে কফির যে চাহিদা, সেই চাহিদা আসলে বাংলাদেশে যে আমরা যে কফিগুলো আমদানি করি, সেটা একদম আমরা কি বলবো, মানে আমাদের এখান থেকে সেটা উৎপাদন করে আমরা সেই যোগানটা আমরা পূরণ করতে পারি। সেই সম্ভাবনা দেখছেন আপনারা? হ্যাঁ, সেই সম্ভাবনা অবশ্যই আমরা দেখছি। আশেপাশে আদিবাসী দেখতে আসে এরকম বাগান? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে প্রতিনিয়ত দেখতে আসে। শুধু আদিবাসী না, এখানে আসলে অনেকে টুরিস্ট আসে, কারণ এখানকার ওইরকম কোনো বাংলাদেশে এর আগে এরকম বিশাল পরিসরে এরকম কফি বাগান হয় নাই। আমাদের এই কফি বাগানটা আমরা শুরু করেছি, প্রচুর টুরিস্ট এবং এলাকাবাসী আসে আমাদের কফি বাগান দেখতে। জনাব শামসুজ্জামান চিশতি, আজকের যে বাগান দেখলাম সেটার আয়তন প্রায় 300 বিঘা, এবং শ্রমিক দেখলাম মাত্র 3 থেকে 4 জন। এই বিশাল একটি বাগান কি করে সম্ভব এই গুটি কয়েকজন শ্রমিক দিয়ে বা এক্সপার্ট দিয়ে করা সম্ভব? জি, কি করে সম্ভব? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। গুটি কয়েক বলতে আমাদের হচ্ছে ভাগ ভাগ করা থাকে। প্রতি সপ্তাহে এক একটা পার্ট আমরা সিলেক্ট করি, করে ওই জায়গাটা আমরা বুশ ক্লিনিং, তারপরে আমাদের যেই এক্সিস্টিং কফি গাছ আছে, এখন আপনি দেখছেন যে বৃষ্টি প্রায় শেষ, বৃষ্টি হচ্ছে না, তো এখন ওই মালচিং করা, তারপরে হচ্ছে আগাছা পরিষ্কার করা। তাহলে কি 3 বছর ধরেই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে? 3 বছর ধরেই আমরা একটু একটু করে, প্রথমে আমরা 25 একর, তারপর আরো 7 একর যোগ করে 32 একর। প্রথম দিকে হচ্ছে আমাদের ওই গাছ কাটা, বড় গাছগুলা কাটা বন পরিষ্কার করা, এভাবে অ্যাক্টিভিটিস গুলো আমাদের চলে আসতেছে। আগামীতে বাংলাদেশের কফি উৎপাদনের ক্ষেত্রে আপনাদের উদ্যোগ কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবে? আমাদের আগামীর স্বপ্ন অনেক বড়, কারণ আমরা বাংলাদেশে কফির একটা ভালো চাহিদা আছে। আপনি জানেন যে নর্থ এন্ড, আমা কফি, নেসক্যাফে সবাই মোটামুটি বাংলাদেশে ভালো একটা বাজার তাদের তৈরি হয়েছে, এবং এই যার বেশিরভাগই হচ্ছে ইম্পোর্টেড। আপনাদের লালতীর সিটিতে একটা গবেষণা সেল রয়েছে, আপনারা কি কফি নিয়ে গবেষণা শুরু করেছেন? এটা তো আমাদের মাত্র শুরু হলো, আস্তে আস্তে আমাদের এখানে দেখবেন যে অফিস তৈরি হচ্ছে, প্রোডাকশনের লোক নতুন আমরা হায়ার করব, তারপর একটা রিসার্চ সেন্টার করার ইচ্ছা আছে, কিন্তু এটা হচ্ছে লং রানে। কবে নাগাদ আপনারা ওই টার্গেটে যাবেন আপনারা? আমরা আশা করতেছি সামনের 3 থেকে 5 বছরের মধ্যে এটা একটা ভালো শেপ পাবে, কারণ অলরেডি আমাদের 100 একরের মধ্যে 32 একর
কফি চাষ শুরু হয়ে গেছে। এই বাগান করতে গিয়ে শুরু থেকে এই যাবত কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন আপনারা? চ্যালেঞ্জ, এখানে পার্বত্য জমি যেহেতু এখানে আগাছা খুব একটা বড় সমস্যা, তারপর হচ্ছে পানির দুষ্প্রাপ্যতা, এই সব কিছু মিলে মোটামুটি চ্যালেঞ্জ আছে, ভালোই চ্যালেঞ্জ আছে এখানে। কিন্তু আমাদের সিও স্যার আব্দুল আওয়াল মিন্টু সাহেব, ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার সার্বক্ষণিক মনিটরিং, আমরা এখানে ঢাকার থেকে প্রজেক্ট পরিচালনা হলেও ওনাকে আমরা রেগুলার এটার আপডেট দিই। আপনাদের উৎপাদিত কফি কি রপ্তানি করার উদ্যোগ আপনাদের আছে লালতির থেকে? লালতির সিড কিন্তু অলরেডি $1 মিলিয়ন উপরে প্রতি বছর রপ্তানি করে অন্যান্য সিড, ভেজিটেবল সিড। তো আমরা যেহেতু কফি প্রজেক্টে চলে এসেছি, আমাদের দেশি মার্কেট চাহিদা পূরণ হওয়ার পরে আমাদের টার্গেট আছে বিদেশে রপ্তানি করার। আমাদের দেশের উৎপাদিত কফি এবং বিদেশে আপনারা কফি পান করেন, স্বাদের কি কোন পার্থক্য পেয়েছেন আপনারা? কিছু তো পার্থক্য আছেই, কারণ কফি হচ্ছে আপনার যারা কফি লাভার তাদের কাছে হচ্ছে এটার যে ব্লেন্ডটা, টেস্টটা, এটা হচ্ছে ভ্যারি করে। তো আমাদের যে ব্লেন্ড আপনার রোবাস্তাটা একটু কড়া টাইপের, আর আপনার যেটা অ্যারাবিকা ওইটা একটু মাইল্ড টাইপের, একটু সুইট অ্যান্ড ইয়েটা বেশি থাকে। তো বাংলাদেশের মার্কেটে সব ধরনের কফিরই চাহিদা আছে। এই যে শ্রমিকরা কাজ করছে, সার দিচ্ছে, মালচিং করছে, গাছ কাটছে, তারা প্রশিক্ষণ কোথাও পাচ্ছে? তাদের আমাদের ট্রেনিং করাইতে হবে, কিভাবে আপনারা কোন আগাছাটা কাটতে হবে, কিভাবে আপনার মালচিংটা করতে হবে, কতটুকু পরিষ্কার করতে হবে। প্লাস হচ্ছে আমাদের এই কফি প্রজেক্ট আসার পর এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, অর্থনৈতিকভাবে তারা লাভবান হচ্ছেন, কারণ আমরা তো বাইরে থেকে শ্রমিক আনি না, এখানকার লোকাল মানুষেরা। আপনি কত আশাবাদী আপনাদের কফি বাগান নিয়ে? আলহামদুলিল্লাহ 3 বছরে আমাদের পরিচর্যায় খুব দ্রুতই ফল আসছে এবং ফলের আপনি আকারও দেখেছেন ভালো। এই বাগানে কি আপনারা চারা থেকে আপনার বাগান বাড়াচ্ছেন নাকি কলমের মাধ্যমে চারা তৈরি করে বাগান বানাচ্ছেন? এগুলা হচ্ছে সবই হচ্ছে আমাদের বীজ থেকে চারা, এটা আমরা বান্দরবন থেকে কালেক্ট করি। কিন্তু আমাদের এখন যেহেতু আমাদের প্রথম চেরি আসলো, আমরা এখন ট্রায়াল বেসিস চারা আমরা নিজেরা তৈরির চেষ্টা করতেছি। এই বিষয়ে গবেষণা করছেন যে বীজের চারা কখন? এটাই আমরা এবার হচ্ছে ট্রায়াল করব যে আমাদের কলমের চারায় দ্রুত আসে এবং কতটুকু বৃদ্ধি পায়। গবেষণা করবে চারা সবচেয়ে ভালো, কোনটা ভালো হয় এবং আপনার কোনটাতে আমাদের ফলন ভালো হয়, সবকিছু। আপনাকে অনেক ধন্যবাদ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা SRDI এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন রবি মৌসুমকে কেন্দ্র করে 11 নভেম্বর থেকে 10 ডিসেম্বর ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার MSTL যমুনা, মধুমতি, ব্রহ্মপুত্র, তিতাস, কর্ণফুলী, রূপসা, তিস্তা, করতোয়া ও কীর্তনখোলা নির্দিষ্ট তারিখ মোতাবেক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 64টি উপজেলায় পরিভ্রমণ করবে। পরিভ্রমণের তারিখ অনুযায়ী আপনার জমির মাটি সরেজমিনে পরীক্ষা করে সারের প্রয়োগ মাত্রা জেনে নিন এবং জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। আপনার উপজেলায় পরিভ্রমণের তারিখ সহ বিস্তারিত তথ্য জানবার জন্য আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অথবা উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।